আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র কোম্পানি নিয়ে আলোচনা করা হবে। তো যে কোম্পানিটি আপাতত ছোট অবস্থায় রয়েছে, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটিকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানির বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং বিজনেসে জবরদস্ত গ্রোথ রয়েছে। আর এত ছোট কোম্পানি, এর মার্কেট ক্যাপিটাল ২৭০০ কোটির আশেপাশে, মানে এরকম আর কি, স্মল ক্যাপ কোম্পানি। তো এ ধরনের কোম্পানিতে এফআইডিআইরা নজরই দেয় না। আর এখানে দেখবেন এফআইডিআইরা কিন্তু ভরে ভরে রয়েছে এবং দিন দিন তারা তাদের হোল্ডিং বাড়াচ্ছে। আর এই কোম্পানিতে মানে এরা যে সেক্টরে যে বিজনেসটা করে, বিজনেসের ক্ষেত্রে বলতে গেলে মার্কেট লিডার। তো বুঝতেই পারছেন এটাকে কেন আর কি কভার করা হচ্ছে। তো যাই হোক, এই কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি। তো এই ভিডিওতে এর যে বিজনেস, এর ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছুই দেখতে পারবেন। তো এটা দেখলে আপনাদের এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। আর অবশ্যই মাথায় রাখবেন এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, তো সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক থেকেই যায়। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে কিন্তু তবে এই কোম্পানিগুলোতে যাবেন। তো যাই হোক, চলে আসে এই কোম্পানি পরিচয়ে। তো এই কোম্পানিটি, যেটা কোম্পানি নিয়ে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মলটেক প্যাকেজিং লিমিটেড। তো এই কোম্পানিকে যদি আপনি দেখেন, এর যে প্রোডাক্টগুলো যে পেইন্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে, নাম শুনেই বুঝতে পারছেন, পেইন্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে কন্টেনারগুলো হয়, প্লাস্টিক কন্টেনারগুলো, সেগুলো এরা তৈরি করে। তারপরে লুব্রিকেন্টের ক্ষেত্রে যে কন্টেনারগুলো হয়, সেগুলো এরা তৈরি করে। তারপরে ফুড কন্টেনারগুলো, তারপরে ট্যাবলেট কন্টেনারগুলো, বাল্ক প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে কন্টেনারগুলো থাকে, মানে প্লাস্টিক যে রিজিড কন্টেনারগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু মার্কেট লিডার। যে আপনি যদি দেখেন, প্রায় 25% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। দেখুন, উইথ 25% মার্কেট শেয়ার, উই আর দ্য ইন্ডিয়ার লিডিং রিজিড প্লাস্টিক প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নিয়ারলি 3 ডিকেডস অফ এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি। তো বুঝতেই পারছেন এরা কোম্পানি এত ছোট হলে হবে কি, এদের বিজনেস কিন্তু মানে যে ক্ষেত্রে করছে তারা এক নাম্বারে রয়েছে। তো সেজন্যই কিন্তু এই কোম্পানিটিকে কভার করা হচ্ছে। আপনি যদি সেরকম কোম্পানি খুঁজছেন যে স্ট্রং ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন। তো এই কোম্পানির আপনি প্রোডাক্ট তো দেখলেন, ক্লায়েন্টগুলো শুধু দেখুন যে এফএমসিজি সেক্টরের যে একেবারে প্রথম সারির কোম্পানিগুলো রয়েছে, সেগুলো এর প্রায় প্রত্যেকটাই এর ক্লায়েন্ট। দেখুন, আইটিসি, পিএনজি, ক্যাডবেরি, হিমালয়া, আমুল, নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, পেপসি, তারপরে হাটসান, স্কুপস, পার্লে, ইমামি, আদানি উইলমার, ব্রিটানিয়া, মানে সবগুলো বললে বিশাল হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কত বড় এর লিস্টটা, দেখতেই পাচ্ছেন। আর একেবারে প্রথম সারির কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো, যে এফএমসিজি ফুড সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে। আর আপনি যদি পেইন্ট সেক্টরে যান, পেইন্ট সেক্টরেরও যে বড় একেবারে প্রথম সারির কোম্পানিগুলো, এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, ন্যারোল্যাক, অ্যাপোলো পেইন্ট, তারপরে নতুন যে কোম্পানিগুলো, এগুলোও কিন্তু এর ক্লায়েন্ট। আর আপনি লুব্রিকেন্টে যদি যান, লুব্রিকেন্ট গ্রিজ ইন্ডাস্ট্রিতে, সেখানে গালফ, ক্যাস্ট্রল, তারপরে ইন্ডিয়ান অয়েল, এইচপি, ভারত পেট্রোলিয়াম, মানে বুঝতেই পারছেন এদের ক্লায়েন্ট বেস দেখলে যে এদের বিজনেসটা কিন্তু মানে প্রচণ্ড ছড়িয়েছে এবং খুবই শক্তিশালী এদের যে ক্লায়েন্ট বেসটা। তো অবশ্যই এই ব্যাপারগুলোই কিন্তু কনফিডেন্স আনে। তো এই কোম্পানির আপনি রিটার্নটা দেখুন, এই কোম্পানি গত 1 বছরের মধ্যে কিন্তু কিচ্ছু রিটার্ন দেয়নি। এটাও কিন্তু একটা পজিটিভ দিক যে এটা কিন্তু এখন কারেকশন মোডে রয়েছে। আপনি যদি দেখেন, অল টাইম হাই থেকে মোটামুটি এখনও 25% এর আশেপাশে কারেকশনে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যারা লং টার্মে হোল্ড করছেন, তারা কিন্তু মোটামুটি এখনও 216% এর মতো কিন্তু রিটার্নের উপর বসে রয়েছেন। তো বুঝতেই পারছেন চার্টটা দেখে বহুত দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই কোম্পানির ম্যাক্সিমাম চার্টটা দেখে নিই। 2015 থেকেই এটা অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির চার্টটা দেখলেই বুঝতে পারছেন, তার আগে কিন্তু একটা মোটামুটি বড়সড় র্যালি দিয়েছে, প্রায় 500% এর মতো কিন্তু একটা র্যালি দিয়েছে। তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে প্রায় 25% এর কাছাকাছি। তো এই যে এর যে কারেকশনটা, এটা কিন্তু তার যে এদিকে আপনি যদি দেখেন কারেকশন হচ্ছে কিন্তু তার বিজনেস কমছে কিনা, তো সেটাই দেখবো আর কি এখন। তো কারেকশনটা কেন হচ্ছে, যে সব কিছু কোনো গন্ডগোল আছে কিনা, তাদের বিজনেস কমছে কিনা। তো তার আগে দেখে নিন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটার, মার্কেট ক্যাপিটাল 2792 কোটি, প্রাইস আর্নিং রেশিও 39 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 16% মতো রয়েছে, বুক ভ্যালু রয়েছে 179, আর বর্তমানে 840 টাকা আশেপাশে চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.71% হিসাবে। তো এত ছোট কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে তার ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে, তার প্রফিট রয়েছে। তো চলুন দেখে নিই সেগুলো। তো
আচ্ছা, আগে সেলসটা দেখে নিন লং টার্ম হিসাবে। মানে 2018-তে যদি দেখেন তখন ছিল 339 কোটি। তারপরে সেটা পরের বছর বেড়ে 394 হলো। তারপরের বছর আরও বেড়ে 437 হলো। তারপরে 479 হলো, 631 হলো, 730 হলো। এখন থার্ড কোয়ার্টার অবধি 706। ফোর্থ কোয়ার্টারে এটা আরও কিছু অ্যাড হবে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, প্রফিটেবিলিটিতে 32 কোটি ছিল, সেটা 24 কোটি, পরের বছর একটু কমে গিয়েছিল, তারপরে 38 কোটি, তারপরে 48 কোটি, তারপরে 64 কোটি, তারপরে 80 কোটি, এবার এখন পর্যন্ত 72 কোটি। সঙ্গে ইপিএসও সুন্দরভাবে বাড়ছে। ইপিএস যদি দেখেন, ইপিএস 11 ছিল, তারপরে 8 হলো, তারপরে 13, তারপরে 17, তারপরে 20, তারপরে 24, তারপরে এখন পর্যন্ত 21, যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টারে আরও কিন্তু অ্যাড হবে। এদের প্রফিটেবিলিটি অ্যাড হবে, সেলস অ্যাড হবে, সব কিছুই অ্যাড হবে। তো এক্ষেত্রে আশা করা যায় যে আগের বছরের যে তাদের যে ডেটাগুলোকে ছাপিয়ে যাবে। তো যাই হোক, সেটা পরে কথা, কিন্তু এদের কিন্তু গ্রোথে কনসিস্টেন্সি রয়েছে। আর ইপিএস তাদের বাড়াতে আবার যে এই কারেকশন ফেজ চলছে, তাতে কিন্তু তাদের যে ভ্যালুয়েশনটা আরও আকর্ষণীয় হতে পারে, এদের প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু আরও কুল ডাউন হতে পারে। তো যাই হোক, এই ব্যাপারগুলোতে অবশ্যই নজর রাখবেন সময় অন্তর অন্তর। আপনি ব্যালেন্স শিট দেখুন, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট। 2018-তে এর 167 কোটি রিজার্ভ ছিল, এখন সেটা বাড়তে বাড়তে 576 কোটি। প্রত্যেক বছরই সুন্দর করে গ্রো করছে। আর ঋণ রয়েছে, সামান্যই ঋণ রয়েছে 77 কোটির মতো, যার কাছে 576 কোটির ক্যাশ রয়েছে, তার কাছে এটুকু ঋণ কোনো ব্যাপার না। আর যদি দেখেন লং টার্মে মাত্র 9 কোটি রয়েছে, আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে। শর্ট টার্মেরগুলো কোনো ব্যাপার না, এগুলো 1 বছরের মধ্যেই লেনদেন হয়ে যায়। তো যাই হোক, ব্যালেন্স শিটও কিন্তু একেবারেই এ ক্লাস রয়েছে। আর আপনি এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি যদি শুধু প্রোমোটার হোল্ডিং দেখেন, সেখানে দেখবেন যে 32%-এর মতো প্রোমোটার রয়েছে, 32.86%। তো এক্ষেত্রে দেখে মনে হয় যে কম রয়েছে, কিন্তু আপনি দেখুন এফআইআই রয়েছে 16%, ডিএই রয়েছে 19%-এর উপরে। আর দিন দিন কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে, যে তারা যে ছেড়ে যাচ্ছে তা কিন্তু না। দেখুন এফআইআই 2% ছিল একসময়, তারপরে 7% হলো, 11% হলো, 10%, 9%, 10%, 16%, এখন 16%। তো বুঝতেই পারছেন দিন দিন কিন্তু তারাও কিন্তু তাদের হোল্ডিং দিন দিন বাড়িয়েই চলেছে। আর এফআইআই দেখুন, না ডিএই দেখুন, 13%, 16% ছিল একসময়, তারপরে 13% কমিয়ে দিয়েছিল, তারপরে 10% করলো, তারপরে আবার হোল্ডিং বাড়ানো শুরু করলো, 12%, 13%, 15%, 19%, এখন 19%। আর পাবলিক রয়েছে 31%-এর মতো। পাবলিক যে মালটা বেচেছে দেখুন, 42%-এর মতো ছিল আগে তাদের যে হোল্ডিং, 45% ছিল একসময়, সেটা এখন 31%-এ নেমে এসেছে। আর পাবলিক যে হোল্ডিংটা বেচছে সেগুলো কিন্তু এফআইআই ডিআইটা কিন্তু কিনে নিচ্ছে। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার। ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এত ছোট কোম্পানিতে এত ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা সেজন্যই কিন্তু এই কোম্পানিটিকে আমার আকর্ষণীয় বলে মনে হলো। তো সেজন্যই পরিচয় করিয়ে দেওয়া হলো। এটাকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন, আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, এর ডেটাগুলো দেখলেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক, এর যে ব্যালেন্স শিটই হোক, কিংবা এর যে প্রফিট লস, সেলস, প্রফিটেবিলিটি, এসব ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সবগুলোই কিন্তু সম্ভাবনাময় এবং প্রগতিশীল। তো সেক্ষেত্রে এই কোম্পানিটিকে কিন্তু আপনারা অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা অবশ্যই, এই ভিডিওগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় বা কোনো সাজেশন নয়, এগুলো জাস্ট আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া বা স্টাডি পারপাসের জন্য আর কি। যে এই কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর অবশ্যই আপনি যখন ইনভেস্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।